নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি নবীন কীর্তনিয়া, প্রভাষক গণিত বিভাগ, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমি নবম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে হাজির হয়েছি এবং আলোচনা করব তৃতীয় অধ্যায় জ্যামিতি নিয়ে। এবং তৃতীয় অধ্যায়ের উপর এটা আমার প্রথম লেকচার, অর্থাৎ অধ্যায় 3 জ্যামিতি, যার ইংরেজি নাম হচ্ছে জিওমেট্রি। আমি এখানে জ্যামিতি অধ্যায়ে মেনলিভাবে বা প্রধানত যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্যের উপর ভিত্তি করেই এখানে আরও কয়েকটি উপপাদ্য প্রমাণ করা হবে। যেমন পিথাগোরাসের উপপাদ্যের উপর ভিত্তি করেই এখানে একটা উপপাদ্য প্রমাণ করা হবে, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের উপর বেস করে। আর একটা করা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজের উপর বেস করে। এবং এই দুটো সামগ্রিক ফলাফল নিয়ে আর একটা উপপাদ্য প্রমাণ করব, সেই উপপাদ্যটার নাম হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পিথাগোরাসের উপপাদ্যের সাথে সম্পর্কিত আলোচ্য বিষয় হচ্ছে এই তৃতীয় অধ্যায়ের 3.1, অর্থাৎ তোমাদের এই পরীক্ষায় যে অংশটুকু আছে সেই অংশটুকু। তাহলে আমরা পিথাগোরাস সম্বন্ধে জানবো। আমরা জানি পিথাগোরাস সম্বন্ধে তোমরা অষ্টম শ্রেণীতে জেনে আসছো যে খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে বিখ্যাত গ্রিক পণ্ডিত পিথাগোরাস, জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 570, মৃত্যু খ্রিস্টপূর্ব 495। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য বর্ণনা করেন। এবং এই পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আর আমরা জানি সমকোণী ত্রিভুজ থাকলে সেখানে সমকোণ সংলগ্ন যে বাহুদ্বয় তার একটিকে লম্ব বলে এবং অপরটি হচ্ছে ভূমি, এবং সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এগুলো তোমরা জানো। তারপর আবার বললাম, এই উপপাদ্যটি তার নাম অনুসারে পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। জানা যায় তারও প্রায় 1000 বছর আগে মিশরীয় ভূমি জরিপকারীগণের এই উপপাদ্যটি সম্বন্ধে ধারণা ছিল। পিথাগোরাসের উপপাদ্যটি বিভিন্নভাবে প্রমাণ করা যায়। এখানে আমরা অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করেছি, তাই এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করব না। এবং এখানে শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্যের যে মূল ভাব, অর্থাৎ উনি যে প্রমাণটা করেছেন সেটাই এখানে আলোচনা করব, অর্থাৎ সেই উপপাদ্যটা কী ছিল সেটাই শুধু জানব। আমরা প্রথমে চলে যাচ্ছি পিথাগোরাসের উপপাদ্যটি। পিথাগোরাসের উপপাদ্যটা ছিল একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যেখানে বলছিলাম যে একটা কোণ হবে 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, সেই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, তার উপর যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ সেই বাহুর উপর যদি বর্গ করা হয় তার সেটা কেমন হবে? সেটা হবে অপর দুই বাহু, অর্থাৎ লম্ব এবং ভূমি, তাদের বর্গের সমষ্টির সমান। এই কথাই বলা আছে, অর্থাৎ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এরপরে আমরা অষ্টম শ্রেণীতেই পিথাগোরাসের বিপরীত উপপাদ্য আমরা পড়েছি, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য ছিল হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র
ক্ষেত্রফলের সমষ্টি সমান। আর এইখানে বিপরীত উপপাদ্য হচ্ছে বিপরীত, অর্থাৎ যদি একটি ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অর্থাৎ কি বাকি যে দুইটা বাহু রয়েছে যাদের সমষ্টির বর্গের সমষ্টির যোগফল অপর বাহুর বর্গের সমষ্টি সমান হবে, ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণটি অবশ্যই সমকোণ হবে। সেটা হচ্ছে এর বিপরীত উপপাদ্য। এখানে এই দুটো উপপাদ্য আর প্রমাণ করে দেওয়া হবে না, কারণ এইগুলো অষ্টম শ্রেণীতে প্রমাণ করে দেওয়া হয়েছে। কাজেই এইগুলোর সাহায্যে যে উপপাদ্যগুলো এখানে প্রমাণ করা হচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করব। তবে এখানে আমাদের সামনে যে উপপাদ্যগুলো আমরা প্রমাণ করব, সেখানে উপপাদ্যগুলো প্রমাণ করতে গেলে আমাদের কিছু স্বাভাবিক জ্ঞান দরকার বা কিছু বিষয় ধারণা দরকার। সেই ধারণাগুলো আমরা এখান থেকে নিব। প্রথম ধারণা হচ্ছে লম্ব অভিক্ষেপ। একটি বিন্দুর লম্ব বিক্ষেপ, একটি সরলরেখার লম্ব বিক্ষেপ বা একটি রেখাংশের লম্ব বিক্ষেপ কেমন হবে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তাহলে আমরা প্রথমে লম্ব বিক্ষেপ সম্বন্ধে একটু ধারণা নিয়ে আসি। লম্ব বিক্ষেপটা কি, কিভাবে হয় সেগুলো একটু জানবো। এখানে বিন্দুর লম্ব বিক্ষেপ বলছে কোনো নির্দিষ্ট সরলরেখার উপর, এখানে নির্দিষ্ট সরলরেখা বলতে এক্স ওয়াইকে বোঝানো হয়েছে। কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে এখানে কোনো বিন্দু অর্থাৎ ওই সরলরেখা থেকে বা সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই উক্ত সরলরেখার উপরে যদি কোনো আমি লম্ব টানি বা লম্ব আঁকি, তবে ওই যে বিন্দুর লম্ব আমি ওই সরলরেখার উপরে টানবো সেই বিন্দুর পাদবিন্দুকে বা সেই সরলরেখার পাদবিন্দুকে বলা হবে কি ওই বিন্দুটির লম্ব বিক্ষেপ। যেমন এখানে মনে করি এক্স ওয়াই একটি সরলরেখা এবং পি যে কোনো একটি বিন্দু। এখন পি বিন্দু থেকে এক্স ওয়াইয়ের উপর অঙ্কিত লম্ব যদি হয় পি পি প্রাইম এবং এই লম্বের পাদবিন্দু হচ্ছে পি প্রাইম, অর্থাৎ এই পি পি প্রাইম লম্বের যে বিন্দুটি এক্স ওয়াই সরলরেখাকে কোনো বিন্দু ছেদ করছে সেই বিন্দুটাই হবে কি পাদবিন্দু। এই পাদবিন্দু হচ্ছে পি প্রাইম। কাজেই পি প্রাইম বিন্দুটি হচ্ছে এক্স ওয়াই সরলরেখার উপর পি বিন্দুর লম্ব বিক্ষেপ। অর্থাৎ কোনো নির্দিষ্ট সরলরেখার বা কোনো নির্দিষ্ট রেখার উপর কোনো বিন্দুর লম্ব বিক্ষেপ একটি বিন্দুই হবে। একইভাবে বলা যায় কোনো সরলরেখা থেকে বা কোনো রেখাংশ থেকে যদি আমি কোনো সরলরেখার উপর লম্ব বিক্ষেপ বলি, তবে সেটাও কী হবে, একটা রেখাংশই হবে। এখানে যেমন আবার বলছি, এই জিনিসটা যদি তোমরা লম্ব বিক্ষেপটা যদি এইখান থেকে ভালো ধারণা নিয়ে যেতে পারো, তবে আমরা সামনে যে প্রমাণগুলো করব, যে উপপাদ্য প্রমাণগুলো করব, সেগুলো সম্বন্ধে তোমার খুব ভালো ধারণা হবে আশা করছি। আবার বলছি তোমাদের সুবিধার্থে, এক্স ওয়াই যদি কোনো সরলরেখা এবং পি যদি এর বহিস্থ কোনো একটি বিন্দু হয়, অর্থাৎ পি হচ্ছে এক্স ওয়াই সরলরেখাতে দূরবর্তী কোনো বিন্দু, ওই পি বিন্দু থেকে ওই এক্স ওয়াই সরলরেখার উপর একটি লম্ব আঁকবো, তাহলে লম্বটা হবে পি পি প্রাইম এবং এই পি প্রাইম হবে এই লম্বের পাদবিন্দু, অর্থাৎ কি যে এক্স ওয়াই সরলরেখাকে স্পর্শ বা ছেদ করছে। এই পি প্রাইম হচ্ছে এক্স ওয়াই রেখার উপর পি বিন্দুর লম্ব বিক্ষেপ। তাহলে কোনো নির্দিষ্ট রেখার উপর কোনো বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে একটি বিন্দু, মানে পি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে পি প্রাইম। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে একটা বিন্দু নিয়ে আলোচনা করলাম। এইবার এটা যদি কোনো রেখাংশ হয় তখন কি হবে সেটা আমরা আলোচনা করব। এখানে হচ্ছে রেখাংশের লম্ব বিক্ষেপ, অর্থোগোনাল প্রজেকশন অফ এ লাইন। ধরি এ বি রেখাংশের, এখানে এ বি একটা সরলরেখা মানে রেখাংশ দেওয়া আছে, তাহলে আমরা এর প্রান্ত বিন্দুতে হচ্ছে এ এবং বি। এ বিন্দু ও বি বিন্দু থেকে এক্স ওয়াইয়ের উপর যথাক্রমে এ বিন্দু থেকে এক্স ওয়াইয়ের উপর এ প্রাইম লম্ব আঁকবো এবং বি বিন্দু থেকে এক্স ওয়াইয়ের উপর বি প্রাইম লম্ব আঁকবো, অর্থাৎ লম্ব হবে এ এ প্রাইম এবং বি বি প্রাইম। এখানে এ প্রাইম এ বিন্দুর পাদবিন্দু হচ্ছে এ প্রাইম এবং বি বিন্দুর পাদবিন্দু হচ্ছে বি প্রাইম, অর্থাৎ এ বিন্দুর লম্ব বিক্ষেপ এ প্রাইম এবং বি বিন্দুর লম্ব বিক্ষেপ বি প্রাইম। কাজেই এ বি বিন্দুর লম্ব বিক্ষেপ হবে এ বি প্রাইম। তাহলে এক্স ওয়াই রেখার উপর এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ, সুতরাং দেখা যাচ্ছে লম্ব অঙ্কনের মাধ্যমে অভিক্ষেপ নির্ণয় করা যায়। তার মানে আমাদের প্রথম ধারণা হচ্ছে যদি আমাদের লম্ব অভিক্ষেপ বের করতে হয় তবে সেখানে অবশ্যই লম্বের অস্তিত্ব থাকতে হবে। যদি কোনো বিন্দু দেয়া থাকে তবে সেই বিন্দু থেকে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্ব এর পাদবিন্দুই হবে কি ওই বিন্দুটি লম্ব বিক্ষেপ।
এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে এ বিন্দুর লম্ব অভিক্ষেপ এ প্রাইম, বি বিন্দুর লম্ব অভিক্ষেপ বি প্রাইম, কাজেই এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ হবে এ প্রাইম বি প্রাইম। তাই এ প্রাইম বি প্রাইম রেখাংশকে এক্স ওয়াই রেখার উপর এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ বলা হবে। উপরের চিত্রে এ বি রেখাংশ এক্স ওয়াই এর সমান্তরাল হলে, কি বলছে, উপরের চিত্রে এ বি রেখাংশ, এই এ বি রেখাংশ এক্স ওয়াইয়ের সমান্তরাল হয়। যদি এক্স ওয়াইয়ের সমান্তরাল হয় তাহলে এ বি এবং এ প্রাইম বি প্রাইম অবশ্যই সমান হবে। আমরা এই ধারণা থেকে বলতে পারি কোনো সরলরেখার উপর লম্ব, যে কোনো সরলরেখার লম্ব অভিক্ষেপ একটি বিন্দু, সেক্ষেত্রে উক্ত লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য শূন্য হবে। আবার বলছি, যদি কোনো সরলরেখার বা কোনো বিন্দু যদি কোনো সরলরেখার উপর অবস্থিত হয় তবে তার লম্ব ওই বিন্দুই হবে, এবং সেক্ষেত্রে কি হবে, তার লম্ব অভিক্ষেপ হবে শূন্য। দ্রষ্টব্য হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। এখানে কিছু বিষয় আমাদের জেনে রাখা উচিত বা জানা প্রয়োজন, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। কোনো রেখার উপর কোনো বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ, এই যে কথা বলছিলাম। এরপর কোনো রেখার উপর ওই রেখার লম্ব অভিক্ষেপ একটি বিন্দু যার দৈর্ঘ্য শূন্য। কোনো রেখার উপর যদি ওই রেখার উপরই কোনো বিন্দু থাকে এবং সেইখানে যদি আমি কোনো লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে যাই তবে তার লম্ব অভিক্ষেপ হবে শূন্য। কোনো রেখার উপর ওই রেখার সমান্তরাল কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য ওই রেখাংশের দৈর্ঘ্যের সমান। এটা জানাটা খুব জরুরি বিষয়। অর্থাৎ যদি কোনো সমান্তরাল সরলরেখার থেকে সমান্তরাল রেখাংশের লম্ব অভিক্ষেপ কোনো সরলরেখার উপর অঙ্কন করতে যাই তবে রেখাংশের দৈর্ঘ্য যা হবে লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। এর উপর বেস করেই আমরা কি করব, উপপাদ্য 3টা প্রমাণ করব। সেটা হচ্ছে, তবে আবার বলছি, উপপাদ্য 3 প্রমাণ করতে গেলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হবে লম্ব অভিক্ষেপ জানা এবং পিথাগোরাসের উপপাদ্যটা জানা। পিথাগোরাসের উপপাদ্য জানি আমরা কি, একটা সমকোণী ত্রিভুজ থাকবে এবং সেইখানে পিথাগোরাসের শর্তটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এই দুইটা জিনিস যদি আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারি তবে এইখানে যতগুলো উপপাদ্য থাকবে সবগুলো তোমার কাছে খুব বেশি সহজ মনে হবে। এর উপর বেস করে আমরা উপপাদ্য 3টা প্রমাণ করব। বলছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। এই এত বড় লাইনটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা, কাজেই আমি এইটাকে আর এত বেশি বাড়াবো না। এইটা যাতে তোমরা সহজে বুঝতে পারো সেটা আমি বিশেষ নির্বাচনের মাধ্যমে যেখানে চিত্রের উপস্থিতি থাকবে সেখানে আমি সহজে তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে কি, আমার প্রথম জানতে হবে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। আমরা জানি কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট হয় তবে ওই ত্রিভুজটাকে বলা হবে কি, স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেই ত্রিভুজটাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। এখন বলছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ যেখানে স্থূলকোণটা থাকবে তার বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ তার স্কোয়ার হবে কেমন, ওই যে স্থূলকোণ তার যে সন্নিহিত যে দুইটা বাহু থাকবে, অর্থাৎ যে দুইটা বাহুর সংযোগের ফলে স্থূলকোণটা উৎপন্ন হয়েছে তাদের বর্গের সমষ্টি এবং যে ভূমির সাথে যে বাহুটা থাকবে সেই বাহুর দ্বিগুণ এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের গুণফলের সমষ্টি সমান হবে হচ্ছে তোমার স্থূলকোণের বিপরীত বাহুর বর্গক্ষেত্র। ঠিক আছে, এইটাই আমরা প্রমাণ করব। তবে আমরা যদি এত কথাও নাও বলি, কারণ এখানে তোমাদের প্রথমবার যেহেতু আমরা এখানে চিত্রের মাধ্যমে মানে অঙ্কন করে সরাসরি এখানে দেখাতে পারছি না, কাজে আমরা যখন চিত্রর মাধ্যমে এখানে দেখাবো তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে আমরা চিত্র এবং বিশেষ নির্বাচনে চলে যাচ্ছি। বিশেষ নির্বাচন, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে। মেনলিভাবে প্রধানত চিত্রটা হচ্ছে ABC, এই হচ্ছে ত্রিভুজ যার সিকোণটা হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ স্থূলকোণ হচ্ছে কি 90 ডিগ্রির চেয়ে বড় কোণ। মনে করি ABC ত্রিভুজের BCA কোণ বা ACB কোণ আমরা যেটাই বলি সেটা হচ্ছে কি স্থূলকোণ এবং AB স্থূলকোণের বিপরীত বাহু।
যেহেতু ত্রিভুজ এবিসি ধরা হয়েছে এবং সি কোণটা বা এ সি বি কোণ বা বিসি এ কোণ যাই বলি তার বিপরীত বাহু হচ্ছে এবি, এই কথাই বলা হয়েছে। এবং স্থূলকোণের সন্নিহিত বাহু বা সাথের দুইটা বাহু হচ্ছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি, অর্থাৎ যে দুইটা বাহুর মাধ্যমে বা সংযোগের ফলে স্থূলকোণটা গঠিত হয়েছে সেই দুইটা বাহুকে বলা হবে কোণের সন্নিহিত বাহু। এখন বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ, আমরা এখানে বলছিলাম যে এখানে সি বিন্দু যেহেতু সরলরেখার উপরেই অবস্থিত কাজেই এর লম্ব বিক্ষেপ সি হবে, আবার এ বিন্দু থেকে যেহেতু বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব টানা হয়েছে কাজেই এ বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে ডি, কাজেই এসি রেখাংশের বা এসি বাহুর লম্ব অভিক্ষেপ হবে সিডি। এইটুক যদি তুমি ঠিকমতো বুঝতে পারো তাহলে এই প্রমাণটা করা তোমার জন্য অনেক বেশি সহজ মনে হবে। আবার বলছি, বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর অর্থাৎ এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার অর্থাৎ স্থূলকোণের বিপরীত বাহুর উপর বর্গক্ষেত্র সমান হচ্ছে স্থূলকোণের সাথের দুই বাহু অর্থাৎ এসি এবং বিসি তার বর্গের সমষ্টি, এর সাথে আরও যোগ হবে 2 ইন্টু ভূমি অর্থাৎ বিসি এবং অপর বাহু হচ্ছে এসি লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। তার মানে আমার প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। আমরা বিশেষ নির্বাচনটা দেখলাম। এরপরে তোমাদের কাজ হবে যখন এইটা তোমরা দেখবে ভিডিওতে দেখবে তখন প্রমাণ যখন শুরু করবে তখন তোমরা অবশ্যই চিত্রটা খাতায় এঁকে তারপরে প্রমাণটা চিত্রের সাথে মিলানোর চেষ্টা করবে। যদি চিত্র না দেখে প্রমাণ করতে চাও তবে তোমাদের মুখস্থ করতে হবে, যেটা নবম দশম শ্রেণীর জন্য একদমই গ্রহণযোগ্য নয় এবং আমাদের প্রতিষ্ঠানের সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। কাজেই যখনই তোমরা উপপাদ্য পড়বে এবং তার প্রমাণ করতে যাবে অবশ্যই চিত্র এঁকে প্রত্যেকটা অংশ বুঝে তবেই প্রমাণ করবে, নতুবা এই যতবারই তুমি যত ভালোভাবেই তুমি প্রমাণটা করো না কেন সেগুলো ভুলে যাবে এবং ভুল হবে। আবার বলছি, তোমরা যখন এই প্রমাণটা করবে তখন নিজেদের একটা খাতা নিয়ে বসবে এবং সেই খাতায় চিত্রটা এঁকে প্রত্যেকটা অংশ অর্থাৎ প্রমাণের প্রত্যেকটা অংশ চিত্রের সাথে মিলিয়ে দেখে তারপরে প্রমাণ করবে। তাহলে এই বিশেষ নির্বাচনটা হয়ে যাওয়ার পর আমরা এখন প্রমাণে চলে যাব। ঠিক আছে, আমরা প্রমাণে চলে যাচ্ছি। যেহেতু এখানে তোমাদের চিত্রটা ওইভাবে তুলে দেওয়া সম্ভব হচ্ছে না, কাজে চিত্রটা তোমরা খাতায় এঁকে নিবে। প্রমাণ, বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি হওয়ায় ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ এবং এডি বি কোণ সমকোণ। আবার আমি একটু পিছনের দিকে চলে যাই, অর্থাৎ ওই ত্রিভুজটা যদি আবার দেখি তখন আমরা বুঝতে পারবো যে এখানে কি কি বলছে। দেখো চিত্র হতে দেখা যাচ্ছে যে ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, কারণ ডি কোণ হচ্ছে সমকোণ এবং এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এবি অর্থাৎ অতিভুজ হচ্ছে এবি। কাজেই এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারবো এবি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবং এই অংশটা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে আর একটা ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এসিডি নিয়েও আলোচনা করব, যেখানে ডি কোণ সমকোণ, কাজে ত্রিভুজ এসিডিও সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি এবং সন্নিহিত বাহু হচ্ছে এডি এবং সিডি। কাজেই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো এইগুলোই প্রমাণে তুলে ধরা হয়েছে। অর্থাৎ চিত্র হতে আমরা সহজে লিখতে পারতেছি কি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবং চিত্র থেকে দেখা যাচ্ছে বিডি ইকুয়াল হচ্ছে বিসি প্লাস সিডি। অর্থাৎ আবার দেখো, খেয়াল করে দেখো, বিডি অর্থাৎ বিডি কার কার সমষ্টির সমান, বিসি প্লাস সিডি যোগ করলে বিডি এর সমান হয়, ওইখানে তাই করা হয়েছে। সেটা হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান দিয়ে লেখা হয়েছে এডি স্কোয়ার প্লাস বিডি এর পরিবর্তে এইবার লেখা হয়েছে বিসি প্লাস সিডি। যেহেতু বিডি ইকুয়াল বিসি প্লাস সিডি, যেহেতু এর উপর হোল স্কোয়ার ছিল, কাজেই বিডির পরিবর্তে আমরা যতগুলো অংশ লিখবো পুরোটুকুর উপরে আমরা কী করব, হোল স্কোয়ার দেবো। কাজে এটা এবার কী সূত্রে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab।
এরপরে একে একটু সাজিয়ে লেখা হয়েছে, অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার সিডি স্কোয়ার শেষের দিকে ছিল, একে প্রথম দিকে আনা হয়েছে, কারণ আমাদের পরবর্তীতে যখন অন্য একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করবো এই অংশটা কাজে লাগবে, কাজে এই দুটোকে কাছাকাছি নিয়ে আসা হয়েছে। সুতরাং এ বি স্কোয়ার সমান কী লেখা যাবে, এডি স্কোয়ার সিডি স্কোয়ারটাকে আগে নিয়ে আসছি, সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। আবার ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ এবং এডিসি কোণ হচ্ছে সমকোণ, কাজেই এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমরা চিত্রটা আবার একবার দেখব। ত্রিভুজ এসিডি এ ডি কোণ সমকোণ, কাজেই এসি স্কোয়ার সমান কি লেখা যাবে, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এইবার 1 নং সমীকরণে এই মানটা আমরা বসিয়ে দেব, অর্থাৎ 2 নং সমীকরণ হতে আমরা তাহলে কী পাচ্ছি, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। সুতরাং 1 নং সমীকরণে যদি আমরা এই মানটা বসাই তখন হবে এ বি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার পরিবর্তে আমি যদি এখন এসি স্কোয়ারের এই মানটা বসিয়ে দিই তখন কি হবে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এইটাই হচ্ছে প্রমাণ। অনেক বেশি সহজ। যখন তোমরা এইটা বাসায় একটু চিত্র এঁকে ভালোভাবে দেখবে তখন দেখবে যে এই অংশটা করা তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরও অনেকের আসলে জ্যামিতি নিয়ে একটু ভয়ভীতির কারণ থাকে, কারণ জ্যামিতির নাম শুনে অনেকে ভয় পায়। আশা করি তোমাদের নবম দশম শ্রেণীতে এই জ্যামিতি ভয়টা আমি যথাসম্ভব, বিশেষ করে যদি হায়ার ম্যাথ ক্লাসটা আমি নিয়ে থাকি, তখন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যেন জ্যামিতি ভীতিটা তোমাদের কোনোভাবেই গ্রাস না করে ফেলে। তো সবার জন্য আবার শুভকামনা থাকলো। সবাই খুব ভালো থাকবে, সবাই সুস্থতা কামনা করছি। সবাই ভালো থেকো। আর যদি কখনো কোনো প্রয়োজন হয়, যদি কোনো অংশ তোমাদের বুঝতে সমস্যা হয়, তখন এই নম্বরে ফোন করতে পারবে। যে কোনো প্রয়োজনে আমার সাহায্যের জন্য তোমরা এই নম্বরে ফোন করতে পারবে। এই নম্বরটা সবসময় খোলা থাকে। ভালো থেকো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।